শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। আর জানোই তো একটা সাংসারিক বউয়ের কতগুলো কাজ থাকে। প্রতিনিয়ত চেষ্টা করছি এই ছোটোবেলার সঙ্গে লড়াই করে একদম সকাল সকাল কাজকর্মগুলো সারতে। তবুও না আর পার পেয়ে উঠছি না, ওই কারণে ভোর ভোর কাজে লেগে পড়ি। তো যাই হোক, সংসারের যত কাজকর্ম আছে একদম সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো। আর ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। আজ অনেক সুন্দর রেসিপি শেয়ার করব। আর তার সঙ্গে যত কাজকর্ম আছে, কাচা ধোয়া, বাসন মাজা, উনুন ল্যাপা, উঠোন ঝাড়ু, সব কিছুই শেয়ার করবো আর কি। তো চলো, খাটটা আগে পরিষ্কার করে নিয়েছি, পাশের ঘরে যাব, ওই ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। দুটো ঘর পরিষ্কার করে নিতে পারলে তারপরে কিন্তু কাজগুলো অনেকটাই কম লাগে। তো ঈশাকে সকাল সকাল খাইয়ে দাইয়ে ওর পাপা নিয়ে চলে গেছে। তো যেহেতু ওর পাপা দোকানে আছে, ওখানেই নিয়ে রেখে দেবে। আর আমি এদিকে ঘরের কাজ করে তারপরে দোকানে যাব। তো একটুখানি বসলে হাজব্যান্ড আবার সবজিগুলো এনে দেবে বাজার থেকে। ওই মোতাবেক কাজ করছি। 1 ঘন্টায় সমস্ত কাজকর্ম সেরে দোকানের দিকে যাব দেখি। তো চলো একে একে সব কাজ করে নিই। এই যে টেবিলের ওপরটা, এখানটায় ফাঁকাই রেখে দিই, কারণ এখানে ঈশার বইপত্র, টুকিটাকি জিনিসপত্র রাখি। তো সেই আর কি, রাত হলে না এখানটা ভরে ওঠে জিনিসপত্র রাখতে রাখতে। যেমন ধরো ধূপদানি, তারপরে দোকান থেকে ডিম আনে, খাবার আনে, এটা ওটা করতে করতে পুরো ভর্তি হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা অনেক সময় খাবার টাবারও ফেলে এর ওপরে, ওই কারণে সকালে একটুখানি মুছে নিলাম। ঈশার ব্যাগ, পেন্সিল বক্সটা ওখানেই রেখে এখন ড্রেসিং টেবিলের সামনেটাই সুন্দর করে গুছিয়ে নেব। তো এখানটার অবস্থা অনেক খারাপ। কটা দিন ঈশার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ ছিল, যত রকম ওষুধ না এই জায়গাটায় রাখতাম। তো ওর মাথার কাছেই থাকতো, তাহলে রাতে আমাকে খাওয়াতে অসুবিধা হতো না। এখন যেহেতু জ্বরটা ভালো হয়েছে, তোমাদের দোয়ায় আর ওপরওয়ালার ইচ্ছায় সব কিছু ঠিক হয়ে গেছে। তো সেই কারণে আর কি ওষুধপত্রগুলো সরিয়ে নিলাম। তো চলো ঘরবাড়িগুলো টুকটাক করে পরিষ্কার করে নিই। আর এখন আমার অনেক কাজ আছে, আবার এই কাজগুলো সেরে ভাবছি ঈশার স্কুলেও যাব একটু। তো তাড়াহুড়োর মধ্যেই আছি। ঘরটা পরিষ্কার করে কেমন লাগছে জানিও। চলে এসেছি পাশের ঘরে। এই ঘরে একটা ব্ল্যাঙ্কেট হয়, আর এই ঘরটা খুব একটা ঘুরাই না। তো যেহেতু সিমরান শোয়ার টাইমে এই ঘরে আসে, আর সারাদিন বাদবাকি দিন ওই ঘরেই থাকে, তো এই কারণে খুব একটা নোংরা হয় না। তো যাই হোক, খাটটা একটু পরিপাটি করে দিচ্ছি। আর এই ঘরের মেঝে টেজেগুলো একটু পরিষ্কার করে ঝাড়তে হবে, যেহেতু ছাদ থেকে জামা কাপড় তোলা হয়, আর ছাদের কিন্তু নোংরা জামা কাপড়ের সাথে আসে। তো তখন গিয়ে ওই যে গুঁড়ো গুঁড়ো একটা বালি টাইপের পরে, আর প্রচুর নোংরা হয় ঘর। সকাল হতে হতেই পরিষ্কার করে ফেলি। তো এখানে কিছুটা জামা প্যান্ট আছে, এগুলো এখন ভাঁজ করে নেব। সিমরানের আছে, আমার আছে। প্রত্যেক দিন ঘর গোছানোর সাথে সাথে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। একটা জিনিস কি হয়েছে জানো তো, শীতের সময় না জামা কাপড় গুছিয়ে কুল করতে পারছি না। এত পরিমাণে জামা কাপড় হচ্ছে যে সেগুলো ধরছেই না। এই যে পাশের ক্যাবিনেটটার মধ্যে তো রাখি, ওটার মধ্যে আর রাখার জায়গা হচ্ছে না। মোটা মোটা সোয়েটার, তো ওই লাল ঝুড়িটার মধ্যে করে কিছুটা রেখেছি। এখন আবার খানিকটা বের করেছি, সেগুলো কোথায় রাখি সেইটাই ভাবছি। তো ভাবছি কাগজের পেটি হয়েছে, আগের দিন যে একটা আমি ছোট্ট ওয়ার্ড্রপ নিয়েছিলাম, তো তার সঙ্গে আর কি ড্রয়ারের সাথে। তো ভাবছি পেটি করে করে কি ওই সোয়েটার, তারপর মোটা মোটা জিনিসগুলো রাখবো, আর যে ড্রয়ারটা নিয়েছি ওটার মধ্যে ঈশার প্যান্ট জামা তো ধরে যাবে। তো এইভাবে আর কি রাখতে হবে। শীতকালে প্রচণ্ড কষ্ট হয় জামা কাপড় গোছাতে, ভাঁজ করতে। সবথেকে কষ্ট হয় যে কাচা ধোয়া করতে, এত বেশি কাচা ধোয়া করতে হয়, কারণ ওই টাইমে বাচ্চা কাচ্চা কিন্তু একসঙ্গে 2-3টে করে জামা প্যান্ট পরে, আর প্রচুর বেশি নোংরা হয়। আর আমার ঈশা ছোটোবেলা থেকে প্রচুর হিসু করে, যার কারণে আমাকে প্রচুর কাঁথা কাপড় ধুতে হয়। তো ভেবেছিলাম এই বছর একেবারে পুরোপুরি ডাইপার বন্ধ করে দেব, তবে রাত্রেবেলা যদি 10-11 বার ঘুম থেকে উঠতে হয় তাহলে কি করে ঘুম হয় বলো। তোর পাপা বলছিল আবারও কিছুটা ডাইপার অর্ডার করে দিতে, কারণ সারা রাত জেগে জেগে ধরো অর্ধেক রাত পর্যন্ত ভিডিও এডিট করা,
তারপরে আবার সারা রাত জেগেও জেগে বাচ্চার হিসু বদলানো অনেকখানি কষ্টকর ব্যাপার হয়ে যায়। আমি জানি না আমার বাচ্চাই শুধু একা এরকম করে কি সব বাচ্চাই। এমনিতেও ঈশা প্রচুর পরিমাণে পানি খায়। সারাদিন পানি খাওয়া দেখলে অবাক হয়ে যেতে হয় যে একটা বড় মানুষও বোধহয় এতবার পানি খায় না। তো পানি খাওয়া তো ভালো, ওই কারণে নিষেধ করি না। আর দেখো আমি এখন বাইরে চলে এসেছি, হাঁসেদের ডোবটা খুলে দিলাম, এরা খাবে বলে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। উনুনে যত ছাই ছিল তুলে এনে ডোবটার মধ্যে দিয়ে দিলাম, একদম পরিষ্কার থাকবে। আর তারপরে এখন ফার্মটা খুলে দিলাম। এই ফার্মে বড় বড় হাঁস মুরগি থাকে, তো সেগুলো বার করে দিলাম। আর তারপরে এখন বাসনের পাহাড় নিয়ে বসছি। এত বাসনকে কখন মাজবো তার ঠিক নেই। পুকুর বলে শুধু এত সুবিধা যে এত বাসন মাজা কাচা ধোয়া অতটাও কষ্ট করতে হয় না। অনেক বড় পুকুর, আর তোমরা অনেক ভালোবাসা দাও আমার এই পুকুরের জন্য। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আমিনা ইসলাম আখি প্রোফাইল থেকে বোন বলেছে, আমি বাংলাদেশ থেকে বলছি বোন, কেমন আছো? আর দোয়া করি তোমরা সকলেই অনেক সুস্থ থাকো, আর আমার জন্য একটু দোয়া রেখে যাও। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল বোন, ভালো থেকো। আর প্রত্যেক দিন এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো, সত্যি না অনেক ভালো লাগে। ভালো থেকো। ভিলেজ লাইফ উইথ শাকিলা প্রোফাইল থেকে বোন বলেছ, আমার মিষ্টি আপুগো কেমন আছো? সবসময় তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল বোন। তোমরা যখন এই কথাগুলো বলো সত্যি আমার অন্তর ছুঁয়ে যায় যে আমার কিছু বোন আমার অপেক্ষায় থাকে আমার ভিডিওর। খুব ক্ষুদ্র একজন মানুষ আমি, তারপরেও তোমরা যে আমাকে মনে রাখো রোজ, এটাই অনেক ভালো লাগে। অনেক দোয়া ভালোবাসা রইল। জেসমিন সুলতানার প্রোফাইল থেকে বোন বলেছ, লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষ পর্যন্ত পাশে থাকবো। অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আর অবশ্যই নিজের বোন মনে করার জন্য। অনেক ভালো থেকো বোন। ডিয়ার প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, দোয়া ভালোবাসা প্রার্থনা করার জন্য। আর তুমি যে সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালো ভালো আমাকে সাজেশন দাও, সত্যি অনেক ভালো লাগে। অনেক ভালো থেকো। আফান সর্দার প্রোফাইল থেকে বোন বলেছে, এটা কোন হুজুরের বাড়ি? তো এটা কি বলতো, কোনো দরগা কিংবা অন্য কিছু না, এটা জাস্ট একটা এমনি হুজুরের বাড়ি, যে হয়তো এরকম বাচ্চাদের ঝাড়ান কারান এরকম করে থাকে। তো সেই আর কি, প্রচুর লোকজন হয় ওখানে, তো সেইভাবে আমরাও গেছিলাম। আর ঈশা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে ওপর আল্লাহর ইচ্ছায় আর তোমাদের দোয়াই ভালোবাসায়। ফুলমণি বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। ওমর তহিদ মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছে, ঈশাকে প্রত্যেক দিন একটু মধুর সাথে তুলসী পাতার রস মিশিয়ে খাইও, ঠিক হয়ে যাবে। আর তুমি নিজেও খেও, দেখবে ঠিক হয়ে যাবে সর্দি কাশি। তো এটা তো অনেক ভালো জিনিস, কিন্তু কি জানো তো, মধু তো ঘরে থাকে, তুলসী পাতাটা একদমই পাওয়া যায় না। আর যাদের বাড়ি থাকে তারা দেখা যাচ্ছে তুলসী গাছে পুজো করে, তো সেখান থেকে তো আর নেওয়া যায় না, যতই হোক তাদের একটা কাজের জিনিস, কাজের গাছ। তো পাতা ছিঁড়তে গেলেও একটু খারাপ লাগে, বললে তারা ওই দুটো একটা দেয়, কিন্তু প্রত্যেক দিন তো নেওয়া যায় না। তো ওই কারণে আর হয় না। দেখে একটা তুলসী গাছের চারা চেয়ে নিয়ে এসে বসাবো। আমার পাশে যে বান্ধবীরা আছে তাদের বাড়ি যে তুলসী গাছ আছে, চারা পাওয়া যায়, তো একটা এনে রাখবো। আর বোন এটাও বলেছে, ঈশার রক্তের রিপোর্টটা কেমন এসেছে? রক্তের রিপোর্ট কিন্তু ঠিক এসেছে, আর এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। ভালো থেকো বোন। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছে, আজ ভিডিও দেখতে অনেক লেট হয়ে গেল, সকাল সকাল দেখতে পারলাম না, তো এখন দেখে নিলাম। তো কি হয়েছে গো, তুমি যে মনে করে আমার পাশে আছো এটাই অনেক। সকালে দেখতে পাওনি তো কি হয়েছে, রাতে দেখে নিয়েছো, অনেক ভালো লাগলো। ভালো থেকো বোন। স্বর্ণালী কুকিং, জেসমিন সুলতানা বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, রীতা সাহা বোনকেও জানাই অনেক ভালোবাসা এত দিন ধরে আমার পাশে থাকার জন্য। অনিন্না চক্রবর্তী বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। সুস্মিতা সেন বোনকেও জানাই অনেক ভালোবাসা। প্রীতি সাহা বোনকেও জানাই অনেক ভালোবাসা। মধুমিতা বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। অনেক বোনেরা আমার সঙ্গে দেখা করতে চাইছো, তো কোনো একদিন সময় করে অবশ্যই তোমাদের সাথে দেখা করব। সল্টলেক থেকে যে বোন আমাকে বারবার করে বলছো যে দিদি একবার এখানে এসো আর ঘুরে যাও, আমার সঙ্গে দেখা করে যাও, তো অবশ্যই চেষ্টা করব শীতের মধ্যে যখন আমরা সল্টলেকে আর কি যাব, তখন তোমাদের সঙ্গে একবার দেখা করতে।
তো ওখানে যে পার্ক আছে পাশটায়, ওখানটায় যাব আমরা। আর কবে যাব, কখন যাব বলে দেব অবশ্যই। তোমরা যদি চাও আমার সাথে দেখা করতে পারো। তো দেখো, এদিকে উঠোন কাটান পুরো পরিষ্কার করে নিলাম, একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঝাড়ু দিতে দিতে অনেকেই বলবে হয়তো কোমরের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সিজারিংয়ের পরেও এখনও পর্যন্ত আমার কিন্তু কোমর অনেক ভালো আছে। প্রত্যেক দিন এত ঝাড়ু দিই, তারপরেও কোনো রকম কষ্ট হয় না। অনেক বোনেরা রোজ বলো যে তুমি এতটা ঝাড়ু দাও কী করে, তোমার তো কোমর লেগে যাওয়ার কথা, যন্ত্রণা হওয়ার কথা। বিশ্বাস করো, কোমরে কোনো রকম প্রবলেম হয়নি। আর আমি যখন সিজার করেছিলাম তখন কিন্তু ওই 10 দিন থেকে রান্না বান্না, কাজকর্ম, উঠোন ঝাড়ু দেওয়া, তারপরে কাচা ধোয়া সবটাই করেছি। পেটে তখন পটিও বাঁধাচ্ছিল, তারপরেও আমি কাজ করতাম। কি জানো তো, এই যে শরীরটা, এটার নাম হচ্ছে কর। যতক্ষণ করাবো ততক্ষণ ভালো থাকবে। আর যদি মনে করি একটু আলসেমি করব না কোনো কাজ, তখন গিয়ে কিন্তু নানান রকম প্রবলেম দেখা দেবে। যার কারণে হয়তো অনেকেই বলে থাকে সিজার করে তারা কিন্তু বাবার বাড়ি প্রায় 3 মাস 4 মাস, কেউ কেউ 6 মাস 1 বছর থেকেও তাদের নানান রকম প্রবলেম হয়। আর আমি দেখো যে ওই যে 5 দিন পরে নার্সিংহোম থেকে চলে এসেছিলাম, আর সেখান থেকে সমস্ত কাজকর্ম করেছি, তবে আমার কোনো সমস্যা হয় না। এটা হয়তো এক একটা মানুষের উপরে ডিপেন্ড করে। আর কাজকর্ম করলে আমার মনে হয় না সিজারের পরে কোনো প্রবলেম হয়। তো যাই হোক, যতটা মানিয়ে নিতে পেরেছে ওই কারণে হয়তো ততটাও বেশি অসুবিধা হয় না। একা সংসার, কার উপরে ভরসা করব বলো? যদি নিজে শুয়ে থাকি সব কিছুই শুয়ে থাকবে। আর এমন কোনো ব্যক্তি নেই যে এখানে এসে 2 দিন থাকবে কি কোনো কাজ করে দেবে, সেরকম কোনো মানুষ নেই। তো ওই মানিয়ে নিতে নিতে এখন না কষ্ট জিনিসটা আর মালুম হয় না। কাজ করি, একটু কষ্ট হলে আবার ঠিক হয়ে যায়। বলার মতনও সেরকম কেউ নেই যে তার সঙ্গে দুটো কথা বলবো। আমার বাবা যখন বেঁচে ছিল তার সঙ্গে সমস্ত কথাবার্তা সব কিছুই শেয়ার করতাম। কষ্ট হলে বলতে পারো ওই একটা মানুষ ছিল যার সঙ্গে আমি সব কথাই বলতাম, শেয়ার করতাম। তো দেখো, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষের সঙ্গে ছাড়া কিন্তু আর কারোর সঙ্গে এরকম শেয়ার করা যায় না যে আমার কী কী প্রবলেম, কী কী সমস্যা। আর বাবার পরে বলতে পারো এখন হাজব্যান্ড, যার সঙ্গে এই কষ্টের কথাগুলো শেয়ার করতে পারি। আর সে যতটুকু সম্ভব সাপোর্ট করে, আর তার সাধ্য মতন চেষ্টাও করে। তো যাই হোক, নিজের সংসারটাকে পরিপাটি রাখতে সকাল থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে এইভাবে পরিশ্রম করে যায়। তবে এই দুটো একটা দিন আমাদের সংসারে একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে ঈশাকে স্কুলে ভর্তি করা নিয়ে। আমি বলছি এই বছরই দিতে, কারণ ওর বয়সের বাচ্চাদের অলরেডি সবাই ভর্তি করে দিয়েছে, জানুয়ারি মাস থেকে ক্লাস করবে। তো ঈশাকে ভর্তি করব বলছি, ওর পাপা এখন রাজিই হচ্ছে না। এটাই হচ্ছে অনেক সমস্যা। তো দেখো, সব কিছু কিন্তু সময়ের সঙ্গে মানিয়ে যায়। এখন ভর্তি করলে সামনের বছরে গিয়ে ঈশাকে নিয়ে আমার কোনো টেনশনই করতে হবে না। আর যখন এই বছরটা বসিয়ে রাখবো, সামনের বছরে অনেক পিছিয়ে পড়বে। যেহেতু সিবিএসসি বোর্ডের স্কুল, তো এখন থেকে না দিলে তৈরি করা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। এটাই আমার হাজব্যান্ডকে আমি বুঝে উঠতে পারছি না। জানি না শেষ পর্যন্ত কোথায় ভর্তি করব, আর এবছর আদেও দেওয়া হবে কিনা। তবে এই যে অশান্তি, এই যে সমস্যাগুলো অনেক বেশি চাড়া দিয়ে উঠছে। অনেক বেশি খারাপ লাগছে। নিজের শখ শান্তি যখন একটু একটু করে তিল তিল করে নষ্ট হতে দেখা যায়, তখন কিন্তু মন থেকে পুরোপুরি ভেঙে পড়ি। সারাদিন কাজ করছিলাম ঠিকই, কিন্তু এই সকল চিন্তাগুলো অনেক বেশি মাথা চাড়া দিয়ে উঠছিল। তো দেখবে, যে কোনো কিছু যখন অনেক দিন আশা করার পরে পূরণ না হয়, তিল তিল করে ভাঙতে থাকে, তখন সেই দিনটা কেমনভাবে কাটে। তো আজ সারাদিন হয়তো অনেক কাজ করেছি, মনের ভিতরে একটা খুঁতখুঁতানি হচ্ছিলই যে না, এতদিন ধরে আশা করে যাচ্ছি মেয়েটাকে স্কুলে ভর্তি করব, আর এখন সেটা হবে না। আমার কাছে ধন সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি এগুলোর কোনো মূল্য নেই। আমার কাছে মেন মূল্য যেটা, আমার দুটো সন্তান, তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। হয়তো শখ, আহ্লাদ, শান্তি অনেকের মনে থাকে, কিন্তু আমার মনে সেগুলো আসে না। তো আমি নিজে যেগুলো করতে পারিনি, আমি চাইতাম বারবার করে আমার বাচ্চাদের ভিতর দিয়ে সেগুলো ফুটিয়ে তুলতে। তবে এখন জানি না এই সংসারের চাপে, পরিস্থিতিতে আমি সেগুলো হয়তো আর করে উঠতে পারবো না। তো সারা দিনটা এই চিন্তাগুলোই কুরে কুরে খাচ্ছিল, আর বারবার করে প্রচুর খারাপ লাগছিল। এই ছোটোখাটো অশান্তিগুলো মনের ভিতরে পুষে রাখতেও না বেশিক্ষণ ইচ্ছে হয় না।
কারণ দেখো, যত অশান্তি মনে রাখবো ততই কিন্তু মাথাটা ঘোরাতে থাকবে, কাজকর্মে মন থাকবে না, আর তার সঙ্গে অশান্তি বাড়বে। আমি যেহেতু ক্লাস 5 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমিও চাচ্ছিলাম যে আমার বাচ্চাদের ইংলিশটা একটু বেশি ভালো পাকাপোক্ত হোক। তো দেখো, এখনকার জামানায় কিন্তু ইংলিশটা ভালো না হলে কোনো জায়গায় চালানো সম্ভব না। তো ওই ভেবেই আর কি। তবে যাই হোক, কপালে কি আছে জানি না, যতটুকু সম্ভব লড়াই করে যাওয়ার চেষ্টা করব বাচ্চাকে ওখানে দেওয়ার জন্য। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ওরকম একটা ভালো স্কুলে ভর্তি করতে গেলে 10 বার কি 11 বার চিন্তা করতে হয়, সব কিছু ভেবে চিন্তেই কাজ করতে হয়। এখনও জানি না শেষ সিদ্ধান্ত কি হবে। তো দেখো, এদিকে বাজারঘাট নিয়ে এসেছিলাম, দোকানে গেছিলাম এর মাঝে, এগুলো এনে এখন গুছিয়ে রাখছি। আর এরকমভাবে বাজার সাজিয়ে গুছিয়ে রাখতে প্রচুর ভালো লাগে। আজ অনেক দিন পরে এরকম সরু সরু লম্বা বেগুন এনেছে, এগুলো মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো তার জন্য দেখো, কাটাপোনা মাছ এনেছে, অনেক বড় সাইজের মাছ, সেখান থেকে অল্প একটু কেটে এনেছে। প্রত্যেকটা সবজি এইভাবে গুছিয়ে নিলাম, আর কিছুটা আমি এখন ফ্রিজেও ঢুকিয়ে নেব। তো চলো রান্নাবান্না সারি, বাছাকোটা কমপ্লিট করে রান্নাটা এখন শুরু করব। এখন করব বিটরুট। তো বিটরুটটা আমার মেয়ে দেখো কেমনভাবে ঘাটছে, কারণ ওটায় হাত দিলে না হাত পুরো লাল হয়ে যায়, আর সবজিটা কাটা ধরেই আমার মেয়ে বারবার করে হাতে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এই সবজিটা দিয়ে ভাত মাখালে প্রচুর লাল হয়, আর আমার মেয়ে প্রচুর ভালোবাসে খেতে। তো এটাই একটু চিনি দিতে পারলে আরও একটু সুন্দর লাগে। তো সামান্য করে আমি একটু চিনিটা কম ছিল, একটুখানি বাতাসা দিলাম, আর নুন হলুদ এগুলো দিয়ে ভাজা করে নামিয়ে নেব। অনেক বেশি ভালো লাগবে, কারণ এই শীতের সময় প্রথম কিনেছে এই বছর। তো দেখবে শীতের সবজি প্রথম প্রথম খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে মাছ কপিস ভাজা করে নিচ্ছি। আর আজ আমাদের বাড়িতে আরও একটা ছেলে খাবে, আমার ভাই খাবে। তো ভাই তো রাতে আসবে খেতে, আর আরেকটা ছেলে আমার হাজব্যান্ডের সঙ্গে সব সময় থাকে। ওর যেহেতু মা নেই, তো হাজব্যান্ড ওকে প্রায় সময় রেখে দেয়, টুকটাক আমাদের কাজ টাজ করে। আর বলতে পারো প্রায় দুপুরবেলা আমাদের বাড়িতে অনেক সময় খাওয়া দাওয়া করে। তো একটু বেশি করেই সবজিটা বানাবো। ওদিকে দেখো, বেগুনগুলো কেটে নিয়েছি, কচুরমুখী আলু কেটেছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব, আর তারপরে কিন্তু বেগুনগুলো তুলে দেব। বেগুনটা একটুখানি তেলে ভাজা করে নিলে ভালো লাগে, তো এই কারণে মশলা তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এত দারুণ হয়েছিল আজকের সবজিটা, কি বলবো, না খেলে না বিশ্বাস করবে না, প্রচুর ভালো হয়েছিল। তো আমার হাজব্যান্ড এরকম কাটাপোনা মাছ দিয়ে বেগুন খেতে ভালোবাসে, মাছটাও যদিও অত ভালোবাসে না, তবে আমার চাপে পড়ে খায়। এদিকে ঈশার যে কোমরে কার ছিল খুলে ফেলে দিয়েছিল, সেটাকে আবার বাঁধিয়ে দিলাম। তো ওই কোমরের কারের সঙ্গে ঘন্টাও দেওয়া আছে, যেদিকে যাই টুংটুং করে বাজতে থাকে আমি বুঝতে পারি। তো বারবার করে এত দুষ্টু জানো না, কোমর থেকে খুলে খুলে এদিক ওদিকে ফেলে দেয়, সেটা কুড়িয়ে নিয়ে এসে আবারও কোমরে দিয়ে দিলাম। আর রান্নাটাও এখন শেষ করলাম। রান্নাটার কালার যেমন হয়েছে, খেতে আরও বেশি দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, সুন্দর করে সবজিটা নামিয়ে এখন সবার ভাত বেড়ে দিলাম। এই যে এদিকে দিয়েছি, আমাদের বাড়িতে বললাম না যে ছেলেটা খাবে ওকে, আর এই যে হাজব্যান্ড খাচ্ছে, সিমরান ভাত নিয়ে বসেছে। তারপরে আমি খেয়ে দিয়ে আর শুইনি, সেখান থেকে জামা কাপড় তোলা, হাঁস মুরগি তোলা, তারপরে অনেক কাজ থেকে বাসন মাজা, ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, এটা ওটা করতে করতে সেই সন্ধে, সেই যে ভোর 5টা থেকে লেগে এখনও পর্যন্ত একটু শুতে পারিনি। এখন মেয়েকে আবার বই নিয়ে বসিয়ে ওর পড়াতে হচ্ছে, এদিকে প্রজেক্টের কাজ করলাম, ঈশার পড়ালাম, তারপরে গিয়ে একটু চা খেয়ে নিয়ে স্বস্তি পেলাম। মাথা যন্ত্রণা হচ্ছিল প্রচুর, সারাদিন একটু ঘুমাতে পারিনি। এখন বাজে রাত 11টা, ভিডিও এডিটটা এবার করব।